আপনারা শুনছেন দ্য আনটোল্ড স্টোরিজ। আগুন আগুন লেগেছে, আপনারা শুনছেন দ্য আনটোল্ড স্টোরিজ। আচ্ছা, এই আগুন লাগার আগে কি তোমাদের ফ্ল্যাটে পাপিয়া বা অন্য কেউ এসেছিল? তুমি জানো কিছু? দারোয়ান রাম সিং বলছিল কোন এক খোঁড়া লোক নাকি বিল্ডিংয়ে ঢুকেছিল আগুন লাগার আগে। তাকে নাকি আর বেরোতে দেখেনি। খোঁড়া লোক লাঠি নিয়ে? তাহলে ওই হাত পোড়া লাঠিটা কি সেই লোকটার? হতে পারে। এখন দরকার নিচে গিয়ে দারোয়ান রাম সিংয়ের সাথে কথা বলার। চলো। সিঁড়ি দিয়ে 3 তলা থেকে নেমে আমরা পৌঁছই দারোয়ান রাম সিংয়ের ঘরে। साहेब, हम ही तो किछुई नहीं जानता। साहब जाने जो इता मेम साहब, हम ही तो उनाके बोललाम। হ্যাঁ, ওই কথাটা আমাদেরও একবার বলো, আমরাও শুনতে চাই। আর আজ সন্ধে का टाइम में एक बुरा लाठी लेके आसे, खुरिए खुरिए चलছিল। हम ही पूछा किधर, से बोलो ऊपर। তারপর? তারপর সাহেব, সন্ধ্যার का টাইমে আগুন, ধোঁয়া, চিৎকার। আমি ফায়ার ব্রিগেড ফোন করলো। ফায়ার ব্রিগেড এলো, পানি দিল, আগুন বুঝলো। ফ্ল্যাটে সবাই এলো, কিন্তু ও বুড়া আদমিকে আমি দেখতে পেলাম না। বৃদ্ধ লোক, লাঠি, পাপিয়া নিখোঁজ, আগুন। সুকর্ণবাবু, ওহ, সামথিং মিসিং। কিছু একটা মিলছে না। আগুন লাগার আগে বৃদ্ধ এই ফ্ল্যাটে ঢুকেছিল, আর আগুন লাগার পর তাকে কেউ বেরিয়ে যেতে দেখেনি। কিন্তু কেন? হত্যা, না আত্মরক্ষা, নাকি অন্য কিছু? সুকর্ণ, আমার মনে হচ্ছে এই আগুন শুধু মানুষ পোড়ানোর জন্য নয়, প্রমাণ মুছে ফেলার জন্য হতে পারে। ঠিক বলেছ ভম্বলদা। আর সেই প্রমাণ হয়তো এখনও আছে এখানেই, এই ছাইয়ের মধ্যে। রাত আরও গভীর হচ্ছিল, ধোঁয়া মিলিয়ে যাচ্ছিল, কিন্তু রহস্য ঘন হচ্ছিল। আমি জানতাম এই পোড়া দেহ কেবল এক মানুষের মৃত্যু নয়, এক রহস্যের আগুন, যার শিখা এখনও নিভে যায়নি। রাম সিংয়ের জবানবন্দি শেষ হয়েছে, কিন্তু তার কথায় যতটা তথ্য আমরা পেয়েছি তার চেয়ে বেশি ছিল এড়িয়ে যাওয়া। আমি লক্ষ্য করছিলাম রাম সিংয়ের চোখে সরলতা, কিন্তু জিভে একরকম হিসেবি ভয়। হরিপদ, এই হাত পোড়া লাঠি, ভাঙা কাঁচ, পোড়া কাপড় সব সব এভিডেন্স হিসেবে নিয়ে নাও। আজ রাতেই ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিও। ইয়েস স্যার, সব স্যাম্পেল প্যাক করা হচ্ছে। আমি পাঠিয়ে দিচ্ছি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। ইন্সপেক্টর, গ্যাস সিলিন্ডারটা এবং তার পাইপ দুটোই অক্ষত আছে। তাহলে আগুন শুরু কোথা থেকে হলো? আমিও ঠিক তাই ভাবছিলাম ভোমল্লা। যদি অ্যাক্সিডেন্টটা কিচেনেই হতো তাহলে তো সবার আগে সিলিন্ডারটা বাস্ট করতো। এই দেখুন, বেডরুমের দরজার পাশে কেরোসিনের দাগ। কেউ বাইরে দিক থেকে কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়েছিল। তার মানে কেউ এই বৃদ্ধকে জীবন্ত পুড়িয়ে মেরেছে? এখনই নিশ্চিত কিছু বলা যাবে না, তবে কেরোসিনের গন্ধ এতটাই তীব্র যে আগুনটা যদি ন্যাচারালভাবে লাগতো তাহলে এমনটা হতো না। ইন্সপেক্টর প্রমাণের ফাইল গুছিয়ে নিচ্ছিলেন। আমি জয়িতার দিকে তাকালাম। তার মুখে ভয়, চোখে জল আর অদ্ভুত এক দৃঢ়তা।
জয়িতা, তুমি চিন্তা করো না। যদি এটা কোনো দুর্ঘটনা না হয়ে খুন হয়, তাহলে সেই খুনি যতই চতুর হোক না কেন, আমি তাকে ধরবই। কিন্তু স্যার, বাবার তো কোনো শত্রু ছিল না, কে এমনটা করতে পারে? শত্রু যে সবসময় শত্রুকেই হতে হবে এমন কোনো কথা নেই। অনেক সময় বন্ধুও শত্রু হয়ে আসে। তুমি আপাতত বিশ্রাম নাও, কিছু মনে পড়লে আমাদেরকে জানাবে, কেমন? আগুনের সূত্রপাত যদি ইচ্ছাকৃত হয় তাহলে টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। জয়িতা সকাল 8টায় বেরোয়, পাপিয়া আসার কথা থাকে 10টার মধ্যে, কিন্তু সে ছুটি নিয়েছে। মানে সকাল থেকে বিকেল পর্যন্ত বৃদ্ধ একা। এই গ্যাপটাই ব্যবহার করেছে কেউ। একদম সঠিক অবজারভেশন। আমি এখন ফরেন্সিক রিপোর্টের অপেক্ষা করছি। কেমিক্যাল টেস্টটা হলেই বোঝা যাবে কেরোসিন নাকি অন্য কিছু। না, আমি বলছি কি স্যার, পাপিয়া নামের ওই কাজের মেয়েটা কোথায় থাকে একবার খোঁজ নেব। হ্যাঁ, জয়িতা বলেছে টালিগঞ্জের দিকে। কাল সকালেই ওকে একবার থানায় ডেকে পাঠাতে হবে। না, কাল নয়, এখনই একজন কনস্টেবলকে পাঠাও, সে খবর দিক। এই কেসে দেরি করলে অনেক সূত্রই উবে যাবে। আমরা কাল সকালেই পাপিয়াকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করব। বেশ, আমি থানায় পৌঁছেই ব্যবস্থা করছি। আচ্ছা চলুন, আপনাদের নামিয়ে দিই। এই তো আপনার বাড়ি এসে গেছে। চলি তাহলে, কাল সকালে দেখা হচ্ছে। রাত প্রায় 12টা। আমি বসে আছি আমার বসবার ঘরে। বাইরে ঠান্ডা হাওয়া বইছে। টেবিলের ওপর নোটবুক, ফাইল আর কিছু প্রমাণের ছবি ছড়িয়ে ছিটিয়ে আছে। ক্লান্ত চোখে এক কাপ চা হাতে নিয়ে ভম্বলদা জানলার পাশে দাঁড়িয়ে। সুকর্ণ, একটাই ব্যাপার আমার মাথায় ঘুরছে। একজন বৃদ্ধ মানুষ যার কোনো শত্রু নেই, যিনি চুপচাপ নিজের মেয়েকে নিয়ে থাকতেন, তাকে পুড়িয়ে মারা, এর কারণটা কি? অমলবাবুর স্ত্রী অনেক বছর আগেই মারা গেছেন। তারপর থেকে তিনি একাই থাকেন। মেয়ে জয়িতাকে নিয়ে আনন্দ অ্যাপার্টমেন্টেই থাকতেন। আত্মীয় বলতে এক ভাই আছে, কমল সেনগুপ্ত। সে থাকে ওই কবরডাঙ্গার দিকটায়, নিজের স্ত্রী আর 2 ছেলেকে নিয়ে। আমি শুনেছি কমলবাবুর যথেষ্ট সম্পত্তি আছে, ফ্ল্যাট, জমি, কিছু বিনিয়োগও করে রেখেছেন। এই টাকা পয়সা নিয়ে হয়তো কোনো লোভী মন তাদের সুখের সংসারে ছায়া ফেলেছে। মানে তুই বলতে চাইছিস টাকা পয়সার জন্য খুন হতে পারে? হ্যাঁ, সম্ভাবনা আছে। আর দারোয়ান রাম সিং বলছে একজন বৃদ্ধ লোক লাঠি হাতে এসেছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে। ব্যাপারটা কি বলতো? মানে যদি সেই লোকটাই খুনি হয়? খুনিরা সচরাচর নিজেদেরকে অচেনা করে রাখে ভম্বলদা, কিন্তু এই লোকটা এতটাই স্পষ্টভাবে চোখে পড়ে গেছে, মানে সে চায় কেউ তাকে দেখুক। এটা হয়তো সে জেনে বুঝেই করেছে। আসল খুনি অন্য কেউ। দেখ, আমি ভাবছিলাম পাপিয়ার কথাটা। ওই কাজের মেয়ের কাছেই তো ছিল ডুপ্লিকেট চাবি, আর সে তো গত সপ্তাহ থেকে ছুটিতে। মানে এই সময়টাও একদম পারফেক্ট। তাই তো বলছি ভম্বলদা, কাল সকালে তাকে একবার থানায় ডেকে পাঠাতে হবে। তার বক্তব্য হয়তো অন্ধকারে একটু আলো ফেলবে। এই রাত দুপুরে আবার কে ফোন করলো? আমি দেখছি। হ্যালো, হ্যাঁ ভট্টাচার্যবাবু বলুন। সুকর্ণ, ফরেন্সিক রিপোর্ট এসে গেছে। আগুনের নমুনায় কেরোসিনের উপস্থিতি নিশ্চিত হয়েছে। আর হ্যাঁ, পোড়া কাঠের গায়ে একরকম পেট্রোলিয়ামের স্তর পাওয়া গেছে। মানে বাইরে থেকেই কেউ আগুনটা লাগিয়েছে। এটা অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার। এই রিপোর্টটা এখন পুরো কেসটাকে অন্যদিকে ঘুরিয়ে দেবে। কাল সকালে আমি থানায় আসছি। পাপিয়ার জবানবন্দি দরকার। ঠিক আছে সুকর্ণ।
সকালেই যেন পাপিয়াকে নিয়েও থানায় আসে। বম্বলদা, বুঝে গেছি, আর বলতে হবে না। এখন একটু ঘুমিয়ে নাও, সকালে উঠে থানায় পৌঁছে যাব। এই গল্পের পরবর্তী অংশ শুনতে পাবেন আগামী সপ্তাহে ঠিক এই সময়। আপনারা শুনছেন দ্য আনটোল্ড স্টোরিজ। ভোম্বলদার চরিত্রে ময়ূখ চ্যাটার্জি, অন্যান্য চরিত্রে প্রীতম ভট্টাচার্য, অঙ্কিতা বণিক, কৌশিক পাল, যুবরাজ সিনহা এবং শিউলি রায়। আপনারা শুনছেন দ্য আনটোল্ড স্টোরিজ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।